বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ১১। লোকটিকে মেহেরাব খুব ভালো করে চেনে এবং লোকটিও মেহেরাবকে খুব ভালো করে চেনে। বলতে গেলে মেহেরাবই লোকটির সকল খরচ বহন করে থাকে। এই বাড়িটিতে বৃদ্ধ এবং তার স্ত্রী থাকে। তাদের সন্তানেরা কবে তাদেরকে একা এই বাড়িতে ফেলে চলে গিয়েছে। এই বৃদ্ধ লোকটি একদিন মেহেরাবকে সাহায্য করেন, তার প্রাণ বাঁচান। কিছু গুন্ডা টাইপের লোকদের থেকে মেহেরাবের পিছু করছিল তারা এবং তাকে মারতে চেয়েছিল। তারা সংখ্যায় ৪০ জনের মতো ছিল। মেহেরাব একা ৪০ জনের সাথে পেরে উঠছিল না। জখমের শরীর নিয়ে এই বৃদ্ধ লোকের বাড়িতে উঠে আসে মেহেরাব। তখন এই বৃদ্ধ লোকটি তাকে সাহায্য করে। এই বৃদ্ধ লোকটির জন্যই আজকে মেহেরাব ঠিক আছে। সেই দিন তিনি যদি সাহায্য না করতেন তাহলে আল্লাহর রহমতে আজকে মেহেরাব বেঁচে থাকতো কিনা সেটা সে নিজেও জানে না। লোকটি দরজা খুলতেই মেহেরাব আনাসাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহেরাব আনাসাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। লোকটি মেহেরাবের সাথে আনাসাকে দেখে বলে, মেহেরাব, এটা কে বাবা? এখনো অবধি কেউ হয়নি, কিন্তু একটু পরেই সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। লোকটিকে মেহেরাব কথায় আগামাথা কিছুই বুঝতে না পেরে আবার বলে, মানে চাচা, আপনি তো বিয়ে পড়াতে জানেন, তাই না? হ্যাঁ, আগে তো আমি কাজে ছিলাম, কিন্তু কি হয়েছে বাবা? তখন লোকটি স্ত্রীর রুমে এসে মেহেরাবকে দেখে বলে, আরে মেহেরাব, কেমন আছো তুমি? আমি আল্লাহর দয়ায় ভালো আছি চাচি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা। আপনার ওষুধগুলো নাকি দিনে, দিনে শেষ হয়ে গিয়েছে? না, এখনো আছে। কিন্তু তুমি হঠাৎ এভাবে এই বেলায়, কিছু কি হয়েছে? মেহেরাব মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলে, বিয়ে করতে এলাম। বৃদ্ধ লোক এবং তার স্ত্রী দুজনেই অবাক হয়ে বলেন, মানে? বিয়ে করবেই বলেই তো এখানে এসেছি। ওকে আমি সারা জীবনের জন্য আমার কাছে রাখতে পারবো না, তাই কেউ তো ওকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। সেই ব্যবস্থাটাই আমি করতে চাই। হ্যাঁ, কিন্তু কে কাকে কেড়ে নেবে? মেয়েরাবে হাতের ইশারায় আনাসিকে দেখায়। লোকটির স্ত্রী বলেন, এটা একটা ছোট বাচ্চা। তো কি হয়েছে? একদিন তো বড় হবেই। আমি ওকে বিয়ে করবো, আর সেটা আজকেই। কিন্তু ওর তো বিয়ের বয়স হয়নি এখনো। আইনতভাবে নয়, ধর্মীয়ভাবে একে বিয়ে করতে হবে। এর বয়স হলে তখন ওকে আইনিভাবে নিজের করে রাখবো। আপনি তাড়াতাড়ি আমাদের বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন। কিন্তু বাবা, দেখুন চাচা, আপনি প্লিজ আমাদের বিয়েটা স্টার্ট করুন। কিন্তু সম্মতি ছাড়া বিয়ে পড়ানো, আর তাছাড়া ওর বা তো অভিভাবকদেরও তো কেউ নেই এখানে। তাহলে কিভাবে আমি কি করব? আমি আর কিছু শুনতে চাই না। আপনি আমাদের অভিভাবক হিসেবে বিয়েটা করান। বৃদ্ধ লোকটা আর কিছু বলে না। এরপর লোক সৃষ্টি আনায়াসার কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আনায়াসা ঘুম ঘুম চোখে ওঠে। সে এখন জানে না যে তার সাথে কি হচ্ছে। বৃদ্ধ লোকটি তাদের বিয়ে পড়াতে শুরু করে। মেহেরাবের কবুল বলার পর এবার আসে আনায়াসার পালা। আনায়াসা যেহেতু জড়াঘুড়ি ছিল, তাই সে না বুঝে তাকে যা বলতে হয়েছিল সে সেটাই বলছিল। তাদের বিয়ে পড়ানো শেষ হতে মেহেরাব আবারও আনায়াসাকে কোলে নিয়ে বের হয়ে যায়। মেহেরাব আনাসাকে কোলে নিয়ে পল্লীতে এসে সোজা তার রুমে ঢুকে পড়ে। শিরিন তাকে আটকাতে গেলে মেহেরাব তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেহেরাব ম্যানশনের কাজ এখনো শেষ হয়নি। আর যতদিন ম্যানশনের কাজ শেষ না হচ্ছে ততদিন তো মেহেরাব তার ম্যানশনে উঠতে পারবে না। আর ম্যানশনে না উঠতে পারলে সে আনাসাকেও নিজের সাথে রাখতে পারবে না। এখন মেহেরাব মিস্টার নাবিলের বাড়িতে আছে। মেহেরাব আনাসাকে মিস্টার নাবিলের বাড়িতে নিয়ে যায়নি, কারণ সেখানে গেলে হয়তো ফায়দা তার উপর টর্চার করতে পারে। এছাড়া মিস্টার নাবিলও হয়তো আনাসাকে তাদের বাড়িতে থাকতে দিতে রাজি হবে না। আবার ওই বৃদ্ধ লোকটির বাড়িতে আনাসাকে রেখে আসতে পারবে না। ওইখানে অনেক লোক আসা যাওয়া আছে, বলা তো যায় না কখন কোন কুনজরে পড়ে যায় আনাইসা। আর আনাইসা যা চঞ্চল মেয়ে, রুমের ভেতর তো বন্দি থাকবে না, বাইরে আসবেই। তাই উপায় না পেয়ে মেহেরাব আনাইসাকে আবারও পলিতে ফিরিয়ে এনেছে। আনাইসা রুমটা একদম ভেতরের দিক দিয়ে, তাই এখানে তেমন একটা কেউ আসে না। মেহেরাব সব প্রস্তুতি নিয়ে এসেছে। আনাইসাকে বেডে শুইয়ে দিয়ে মেহেরাব নিজের রিভলভারটা বের করে শিরিনের কপালে তাক করে বলে, এই যে, আনাকে রেখে গেলাম, মাথায় রাখবি। ওকে যেন কোনো ছেলে না দেখে। আর ওকে নিজের ব্যবসার জন্য বাজারে উঠাবি না। মনে রাখবি ও শুধুই আমার। তাই ওকে দেখার অধিকার, ওকে স্পর্শ করার অধিকারও শুধুই আমারই আছে। ওর উপর যতক্ষণ আমি নজরদারি রাখবো, ভুলে ওকে আঘাত করবি না। আর আমি যা যা বলে গেলাম সেগুলো নিজের মাথায় একদম গেঁথে নিবি। এরপর যদি দেখেছি যে তুই আমার জিনিসকে বাজারে তুলেছিস, তো মনে রাখিস, তোর মৃত্যু অতি সন্নিকটে। আজকে শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট বার আর সেটা করবো না। তোকে সোজা উপরে পাঠিয়ে দেবো।
বলে মেহেরাব বের হয়ে যায়। শিরিন বেশ ভয় পেয়েছে। মেহেরাবের যাওয়ার পরপরই শিরিন নিজের রুমে গিয়ে মিস্টার নাবিলকে কল করে। মিস্টার নাবিল কল রিসিভ করে শিরিনকে ধমক দিয়ে বলে, "একটা কাজও ভালোমতো করতে পারো না। টাকা নেওয়ার বেলায় তো ভালোই নিতে পারো। এই বলেছিলাম না তোমাকে? যত তাড়াতাড়ি পারো ওই মেয়েকে লোকদের হাতে তুলে দিবে। তা না করে কি করে বেড়াচ্ছিলে?" "স্যার, লোকগুলো হাতে তোলার আগেই তো একটা ছেলে এসে আয়েশাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে ছেলেটা আয়েশাকে রেখেও গেল। কিন্তু অনেক হুমকি দিয়েছে আমাকে। এরপর মনে হয় না আর এই কাজ করতে পারবো। ছেলেকে দেখে যা বুঝলাম ওকে বিক্রি করতে চায় না। আমাকে একদম জানে মেরে দেবে বলেছে। ঠিক আছে, রাখো, আমি দেখছি কি করা যায়। এখন কিছুই করা যাবে না আর।" বলেই মিস্টার নাবিল কল কেটে দেয়। উনি বেশ ভালো করে বুঝতে পেরেছেন যে মেহরাবই আয়েশাকে তুলে নিয়ে গিয়েছিল। তিনি আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন যে ফাইজা মেহরাবকে আটকে রাখবে আর সেই সুযোগে তিনি আয়েশাকে ওই লোকগুলোর হাতে তুলে দিবে। একদম মেরে ফেলবে। কিন্তু মেহরাব তো তার সকল প্ল্যানে জল ঢেলে দিল। মেহরাব আনায়াসার মুখখানা আগুলে নিয়ে বলে, "আনা, তোরা আমার বিয়ে তো সেই ৯ বছর আগে হয়ে গিয়েছিল। তোর হয়তো ঘটনাটা মনে নেই। যখন তোর ১৮ হলো, আমি তোকে নিজের কাছে লিগালি আনার জন্য সকল কাগজপত্র রেডি করে রেখেছিলাম। তোর মনে আছে? তোকে ওইখানে আনার পর আমি তোকে বারবার একটা পেপারে সাইন করতে বলেছিলাম। ওইটা আমাদের রেজিস্ট্রি পেপার ছিল। তোকে নিজের কাছে সারা জীবনে রাখার জন্য তোকে একদম নিজের করে নিয়েছি আমি। হ্যাঁ, আমি চেয়েছি তোকে কষ্ট দিতে, কারণ আমি তখন জানতাম না যে তুই খুনির সন্তান নোস। আমি তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোকে থেকে নিজের বিয়ের কথাটা লুকিয়ে গিয়েছিলাম, যেন তুই মনে করিস যে তুই সত্যিই আমার রক্ষিতা। কিন্তু তোর আর আমার মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিলই না, না? তুই পুরোটাই আমার। তোর আর আমার সম্পর্কটা একদম হালাল। আর আমাদের সন্তান অবৈধ জারজ নয়, আনা।" আনাসের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে তো মেহেরাবের মুখ থেকে কথাটা শুনতে চাইছিল যে তাদের সম্পর্কটা হালাল, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাকে এই খবরটা জানতে হবে সেটা সে কল্পনাও করেনি। মেহরাব আনায়াসকে নিজের সাথে মিশিয়ে নেয়। আনায়াসা মেহরাবের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। "ছাড়ুন আমাকে। আপনি একটা খুনি। আপনার করা আঘাতেই আজকে আমরা সন্তান হারিয়েছি। যদিও জারজ নয় ছিল, তাহলে কেন ওকে এমনটাভাবে আপনি শাস্তি দিলেন? ওকে কেন আঘাত করলেন? কেন করলেন এটা?" মেহরাব আনায়াসকে ছেড়ে দিয়ে বলে, "আনা, তুই বারবার এই কথা কেন বলছিস? আমি আঘাত করেছি মানে কি? আপনার মনে নেই? নাকি নাটক করছেন? আপনি আমার চুলের মুঠি ধরে বেড থেকে নিচে ফেলে দিয়েছিলেন। আমার গলা টিপে ধরেছিলেন। আমাকে আঘাত করেছিলেন। আপনার করা আঘাতেই আমি আমার সন্তানকে হারিয়েছি।" বলে আবারও কাঁদতে লাগে আয়েশা। মেহেরাব কিছুই বুঝতে পারছে না, কারণ তার তো কিছুই মনে নেই। তখনই জাহিদ রুমে প্রবেশ করে। কেবিনে ঢুকতেই সে বলে, "আনাশা, মেহেরাবের কোনো দোষ নেই। প্রথমত তোর বাচ্চা মেহেরাবের করা আঘাতে মারা যায়নি। আর দ্বিতীয়ত মেহেবকে আবারও এলএসডি ড্রাগ দেওয়া হয়েছিল।" জাহিদের কথায় মেহেরাব আর আনাশা দুজনে অবাক হয়ে যায়। এরপর জাহিদ আনাশাকে সবটা খুলে বলে যে নাভিদের দেওয়া পয়জনে তাদের সন্তানের মৃত্যু হয়েছে। আর মেহেরাবকেও নাভিদের ড্রাগস দিয়েছিল, যার জন্য মেহেরাব আবারও আগের মতো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল। সবটা শুনে আনাশা মেহেরাবকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জোরে জোরে কাঁদতে পারছে না আনাশা। কাঁদলেই পেটে লাগছে। কিন্তু কান্নাও থামাতে পারছে না সে। মেহেরাব তার আনাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে ভাঙা কণ্ঠে বলে, "আনা, নাভি যখন তোকে কিডন্যাপ করেছিল তখন কি তুই ওর থেকে কিছু খেয়েছিলি?" মেহেরাবের প্রশ্ন শুনে আনাসা ফুঁপাতে ফুঁপাতে বলে, "ওইখানে যাওয়ার পর আমাকে পানি খেতে দিয়েছিল। খাবারও দিয়েছিল, কিন্তু আমি খাইনি। পানিও খেতে চাইলাম না, কারণ খুব পিপাসা লেগেছিল। তাই উপায় না পেয়ে খেয়ে ফেলেছিলাম। ওই পানিটা খাওয়ার পর থেকে পেটে হালকা, হালকা ব্যথা হচ্ছিল, কিন্তু আমি অতটা গুরুত্ব দেইনি। তার মানে ওই পানিতেই পয়জন মেশানো ছিল।" আনাসা মেহেরাবের বুকে মুখ গুজে কাঁদতে, কাঁদতে বলে, "ওই জানোয়ারটা আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমার আম্মু, আমার সন্তান। মেহেরাব, আমার বাবুকে এনে দিন। ওকে নিয়ে আমি কত স্বপ্ন সাজিয়েছিলাম। সব এক নিমেষেই শেষ হয়ে গেল।" মেহেরাব আনাসার চুলগুলো ঠিক করে দিয়ে শোভাগত গলায় বলে, "কাঁদিস না আনা, আর কাঁদিস না। তোর শরীরটা একদম ভালো নেই। আরো অসুস্থ হয়ে যাবি তুই। আপনি ওদেরকে ছাড়বেন না। ওরা আমার থেকে আমার বাবুকে কেড়ে নিয়েছে। ওদেরকে ছাড়বেন না আপনি। ওদেরকে আমি এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও আনতে পারবে না। ওরা আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে। এত সহজে ওদের মৃত্যু আমি দেব না। খুব কঠিন মৃত্যু দেব ওদের।" এর মধ্যেই আবারও আনাসার শ্বাসকষ্ট হতে শুরু করে। জাহিদ তাড়াতাড়ি করে একজন নার্সকে ডেকে আনে। তিনি এসে আনাসার অক্সিজেন মাস্কটা ঠিক করে লাগিয়ে দেন। আজকে ৫ দিন পর আনাসাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আনাসা নিজের রুমের বেডের উপর চুপ করে শুয়ে আছে। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে অনেক আগেই। আশপাশটা প্রায় অন্ধকার হয়ে এসেছে। ম্যানশনে এসে থেকে সে কারো কাছে একটা কথাও বলেনি।
চুপ করে শুয়ে আছে সেই কখন থেকে। মাঝে, মাঝে তার চোখ দুটো ভিজে আসছে। জানালার গ্লাসটা খোলা আছে। বাইরে থেকে সুন্দর ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। যার দরুন পর্দাগুলো হালকা উঠছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো ঝড় উঠবে। আয়েশা ধীরে করে বেডরুম থেকে নেমে আস্তে করে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জানালার কাছে আসতেই ঠান্ডা হাওয়াগুলো তার শরীর ছুঁয়ে যায়। আয়েশা চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টেনে নেয়। তার চোখের কোণ দিয়ে আবারও গড়িয়ে পড়ে অশ্রু। আয়েশার অজান্তেই তার পেটের উপর হাত চলে যায়। পেটের উপর হাত রাখতেই সে আবার ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে, কাঁদতে দেওয়ালে ঘেঁষে বসে পড়ে নিচে। সেও তো কিছুতেই ভুলতে পারছে না নিজের সন্তানের কথা। শেষ দেখাও তো পেল না নিজের সন্তানের। কেন তার সাথে এমন হলো? কি এমন পাপ করেছে সে? কেন তার আর মেহেরাবের জীবনটা এত জটিল? আর ৫ টা মানুষের মতো কি তাদের জীবনটা হতে পারত না? সেই ১ মাস তো সুখেই ছিল তারা। মেহেরাব তার কত যত্ন রাখতো। সে মেহেরাবের ওপর রাগ দেখাতো, জেদ করত। মেহেরাব তাকে কিচ্ছু বলত না। খালি আলতো হেসে তার সবটা রাগ, অভিমান, জেদ মুখ বুজে সহ্য করত। কি এমন ক্ষতি হতো যদি তাদের জীবনটা সেই রকম সুখে পরিপূর্ণ থাকতো? সে তো শুধু জীবনে একটু শান্তি চেয়েছে, একটু মুক্তি চেয়েছে। তাহলে তার জীবনে এত শাস্তি কেন আসছে? আনাসা নিচে বসে, বসে কাঁদছে। আর এইসব কথাই ভাবছে। তখনই মেহেরাব তার রুমে আসে। আনাসার রুমটা একদম অন্ধকার করে রেখেছে। বাইরের আলোতে আনাসার রুমটা আলোকিত হয়ে যায়। মেহেরাব জানালার কাছে যায়। আনাসা নিচে বসে কাঁদছে। আনাসাকে এই অবস্থা দেখে মেহেরাব একদম ভেঙে পড়েছে। তার কিছুই ভালো লাগছে না। মেহেরাব আনাসের কাছে এসে বসে। তারপর এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে। মেহেরাবের ছোঁয়া পেয়ে আনাইসা শক্ত করে আরো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আচ্ছা, আমাদের জীবনটা এমন কেন? আমাদের কপালে কি সুখ নামক কোনো বস্তুই ছিল না? সে ছোট থেকে আমাদের দুজনকে এভাবে কষ্ট সহ্য করতে হচ্ছে। কি হতো যদি একটু খানিকটা সুখ পেতাম আমরা? আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। মীরা আনাইসাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বলে, "আনা, এমন করে বলছিস কেন? তোর কিছু হলে আমি যে নিঃশ্বাসটা নিতে পারবো না। তোকে ছাড়া আমার এই জীবনটা কল্পনা করা অসম্ভব।" নীরা বানারসিকে ছেড়ে দিয়ে তার চোখের পানি মুছিয়ে বলে, "আনা দেখ, আমার দিকে তাকা। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন। তুই তো এমন নয়। তুই তো এত সহজে ভেঙে পড়ার মেয়েই নোস। তুই তো বলেছিলি যে আল্লাহ পৃথিবী তার বান্দাদের নানা পরীক্ষার মাধ্যমে বাছাই করেন। এটা আমাদের দুজনের জন্য একটা পরীক্ষা। আমি জানি সন্তানের হারানোর কষ্টটা মা-বাবা চাইলেও কোনদিন ভুলতে পারে না আর পারবেও না। আমিও তো পারছি না রে আনা। আমার তো খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার কলিজাটাকে কেটে টুকরো, টুকরো করে দিয়েছে। কয়েক মুহূর্তের জন্য আমাদের মাঝে এসেছিল আনা। আল্লাহ হয়তো চাননি যে ও পৃথিবীতে আজ থাকুক। তাই আল্লাহ তার জিনিসকে নিয়ে নিয়েছে।" মেহরাবের কণ্ঠ ভাঙা। কিছুক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে মেহরাব। আনাসের কপাল থেকে নিজের কপাল ঠেকিয়ে বলে, "এরপর কালকে আমাদের সাথেও আবার দেখা হবে। ও নিজের মা-বাবাকে ছাড়া জান্নাতে যেতেই চাইবে না। আনা, তুই দুনিয়ায় না হোক পরকালে আমরা একসাথে থাকবো তো। তখন কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আনা, তুই নিজেকে শক্ত কর। প্লিজ নিজেকে শক্ত কর। এভাবে ভেঙে পড়িস না। আমি চাই না তোর পাশে এমন কিছু ঘটুক যেটা আমিও সহ্য করতে পারব না। আমি তোকে কথা দিচ্ছি যে ও জানোয়ারগুলো আমাদের সাথে যে ব্যবস্থা করেছে তার শাস্তি আমি ওদেরকে অবশ্যই দেব। আর তুই খুব ভালো করে জানিস আমি কখনোই আমার কথার খেলাপ করি না আর এবারেও করব না।" আন্নেশা এবার কাঁপা, কাঁপা গলায় বলে, "ওরা আমার আম্মুকে শেষ করে দিয়েছে। আমার আমার মেয়েকেও কেড়ে নিয়েছে। আপনি ওদেরকে সহজে ছাড়বেন না। ওদের মৃত্যু যেন খুব ভয়ানক হয়। ওরা আমাদের থেকে আমাদের ছোট প্রাণটাকেও কেড়ে নিয়েছে। আমাদের পরিবারকে কেড়ে নিয়েছে।" বলতে, বলতে আবার আনায়াসার চোখগুলো ভিজে ওঠে। এরকম আলতো হাতে আনায়াসার চোখ মুছিয়ে দিয়ে বলে, "তোকে যখন কথা দিয়েছি তখন সে কথা আমি তো রাখবোই জান। কিন্তু তুই আমাকে কথা দিলি তুই আর ভেঙে পড়বি না। নিজেকে স্ট্রং কর আনা। আমার আনা তো গুড গার্ল। সে স্ট্রংও। সে তো প্রচুর জেদি, তাই না? আমার আনা তো সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। আল্লাহ আমার আম্মুকে কেড়ে নিয়েছে তো কি হয়েছে? এমনও তো হতে পারে ভবিষ্যতে আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে।" আনায়াসা উপর নিচ মাথা নাড়িয়ে ছলছল চোখে বলে, "হুম। এই না হলে আমার আনা, আর কাঁদবি না কেমন? আমাদেরকে একসাথে সকল বিপদের মোকাবিলা করতে হবে। আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি তোর পাশে আছি আনা। যতই বড় ঝড় আসুক, যতই বিপদ আসুক না কেন, আমি সবসময় তোর পাশে আছি।" ধরনের বুকে আরো একটি রাত নেমেছে। আজকের পরিবেশটা বেশ ঠান্ডা আর মন ভালো করার মতো। কিছুক্ষণ আগে ঝড় আর বৃষ্টি হয়েছে। এই পরিবেশটা এত সুন্দর। ঝড় থেমে গেলেও এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলে বরাবরই আনায়াসা নিজেকে সামলাতে পারে না। কিন্তু জীবনে একবারই বৃষ্টিতে ভিজেছিল সে। তাও সেই ১০ বছর বয়সে। এরপর তো ধুম ঝড় বাঁধিয়েছিল। মেহেরাব তাকে সবটা বলেছে।
সেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর পর থেকে মেহরাব কড়া নির্দেশ ছিল কোনোভাবেই যেন আনায়াসা বৃষ্টিতে না ভেজে, যার জন্য নীলিমা ও আনায়াসাকে আর কখনোই বৃষ্টিতে ভিজতে দেয়নি, একদম কড়া নজরে রেখেছে। মেহরাব আর আনায়াসা জানালার ধারে কাউচে বসে আছে। আনায়াসা মেহরাবের কাঁধে মাথা দিয়ে বসে আছে, আর মেহরাব তাকে জড়িয়ে ধরে আছে। তাদের দুজনের মধ্যে পিনপত নীরবতা বিরাজ করছে। হঠাৎই মেহরাব সকল নীরবতা ভেঙে আনায়াসাকে প্রশ্ন করে, আনা, তোর বৃষ্টি খুব ভালো লাগে তাই না? আনায়াসা ছোট করে উত্তর দেয়, হুম। আজকে বৃষ্টিতে ভেজার জন্য বায়না ধরলি না যে? আনাসা মেহরাবের কাঁধ থেকে মাথা তুলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রথমত আমি যদি বৃষ্টিতে ভিজতে চাই, তাহলে এখন আপনি কোনোভাবে আমাকে বৃষ্টিতে ভিজতে দেবেন না। আর দ্বিতীয়ত, বলার আগে মেহরাব বলে ওঠে, বাবুর কথা ভাবছিস তাই না? আনা ১ মাস হয়ে গেল। তুই ঠিকমতো খাচ্ছিস না, ঠিকমতো ঘুমাচ্ছিস না। শরীর কি হাল হয়েছে দেখেছিস একবারও? আমারও তো বাবুর কথা মনে পড়ে, কিন্তু সেটা যে চেপে নিয়ে আমি কত ব্যস্ত রাখি নিজেকে তুই তো জানিসই। তোকে সময় দিচ্ছি, তুই একটু চেষ্টা কর। আমি বলছি না ওকে ভুলে যেতে, কারণ আমি নিজেও পারবো না ওকে কখনো ভুলে যেতে। কিন্তু ওকে মনে রেখে দিন পার করেছি। আমাদের জীবনে অনেক মানুষ আসে। সবাই তো থাকার জন্য আসে না। কেউ কিছু মুহূর্তের জন্য আসে আর সেই সারা জীবনটা কেড়ে নেয়। তুই একটু নিজেকে সামলিয়ে নে আনা। এভাবে নিজেকে আর কষ্ট দিস না। আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না। খালি মনে হচ্ছে আমার বাবু এখন আমার পেটেই আছে। আমি ওকে ফিল করতে পারছি। আজকে যদি সব ঠিক থাকতো, আমার বাবু ৬ মাসের হতো। এভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কালকে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। এটাই ফাইনাল। তুই আর একটা কথা বলবি না। নিজের চেকআপও করাবো, সাথে তোরও। কিন্তু আমি জেদ করবি না, না? আমি যা বলেছি তোকে সেটাই শুনতে হবে। আনাস আর বারণ করে না। সেও মেহরাবের কথায় সম্মতি জানায়। মেহরাব বলে, রাত বাড়ছে, চল ঘুমাতে। বলেই মেহরাব উঠে দাঁড়ায়। এরপর আনাসের হাতটা ধরে তাকেও দাঁড় করায়। মেহরাব বেটের দিকে এগিয়ে গিয়ে আনাসাকে শুতে বলে। আনাসও ভালো মেয়ের মতো মেহরাবের কথা শুনে শুয়ে পড়ে। মেহরাব আনাসের পাশেই শুয়ে তার মাথায় হাত বোলাতে শুরু করে। আনাস আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে জলরাশি। মেহরাব সযত্নে আনাসের চোখের পানি মুছিয়ে দিয়ে তার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। আবারও মাথায় হাত বোলাতে থাকে। কিছুক্ষণের মধ্যে আনাসা ঘুমিয়ে যায়। সেদিনের পর থেকে কেটে গিয়েছে ১ টা মাস। তবে আনাসার কোনো পরিবর্তন হয়নি। সবসময় উদাস হয়ে জানালার সামনেই বসে থাকে সে। বেশি কথাও বলে না, ঠিকমতো খাওয়া-দাওয়া করে না, আগের মতো প্রাণবন্ত নেই। কুকুর সাথেও খেলে না। মেহরাব তাকে জোর করে ৩ বেলা খাইয়ে দেয়। তবে সবসময় তো আর মেহরাব আনাসার খেয়াল রাখতে পারবে না। নিজেরও তো কাজ আছে। কিন্তু যতটুকু পারে সে চেষ্টা করে। মিসেস নীলাও ইতালি ব্যাক করেছে। এতদিন তিনি নিজেই বিজনেসটা সামলেছিলেন। কারণ জাহিদ মেহরাবের বিশ্বস্ত লোক হিসেবে এত বছর দেশে ছিল। আর এত বছর বিজনেসের খেয়াল না রাখলে তো ব্যবসা লসে উঠবে। তাই মিসেস নাইলাই সেদিকে সামলান দিচ্ছে। এত বছর যাবৎ মাঝে, মাঝে জাহিদও খেয়াল করেছে। তবে এখন আর দেশে থেকে কি করবে? সব কাজ তো শেষ। তাই জাহিদ সিদ্ধান্ত নিয়েছে যে সেও এবার ফিরে যাবে। আনাসেকে ঘুম পাড়িয়ে মেহেরাব খুব আস্তে করে বেড থেকে নামে। আজকাল আনায়াসার ঘুম এতটাই পাতলা হয়েছে যে হালকা শব্দ হলেই সেই ঘুম ভেঙে যায়। তাই মেহেরাবকে এত সাবধানে সব কাজ করতে হয়। প্রেগন্যান্সির সময় তার ঘুম এতটা গভীর ছিল যে কেউ যদি তাকে কানের কাছে এসে ঢোল তবলা বাজায় তাও সে ঘুম ভাঙবে না। কিন্তু এখন সামান্য শব্দ তার ঘুম ভেঙে যায়। অবশ্য আগে আনায়াসার ঘুম পাতলা ছিল, তবে এতটা নয়। মেহেরাব আস্তে করে রুমের দরজাটা খুলে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে বেসমেন্টের দিকে এগিয়ে যায়। নিচে নেমে বেসমেন্টের দরজা খুলে তার সেই সিক্রেট টর্চার রুমে প্রবেশ করে। প্রথমে প্রবেশ করে মিস্টার নাবিলের সেলে। মিস্টার নাবিলকেও নাবিদের মতো হাতে পায়ে শিকল বেঁধে দাঁড় করিয়ে রেখেছে মেহরাব। গত ১ মাস যাবৎ মেহরাব তাদেরকে এভাবে দাঁড় করিয়ে রেখেছে। না থাকতে দিচ্ছে বসে, আর না থাকতে দিচ্ছে শুতে। মেহরাব মিস্টার নাবিলের সেলের স্পর্শ লাইটটা জ্বালিয়ে দেয়। মিস্টার নাবিল অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। চোখ-মুখও একদম বেহাল দশা হয়ে গিয়েছে। এই ১ মাস অনেক শুকিয়ে গিয়েছে তিনি। চোখের নিচে মোটা করে কালো দাগ পড়ে গিয়েছে। হাত-পায়ের নখগুলো অনেকখানি কাটা-ছেঁড়া, যেন কিছু ঠোকরে, ঠোকরে দিয়েছে সে। মীরা মিস্টার নাবিলের সামনে এসে দাঁড়ায় আর গম্ভীর স্বরে বলে, মিস্টার নাবিল, ও সরি আঙ্কেল। এই কয়দিন তো আপনার ভালোমতো খাতির দিতেই পারলাম না। কিছু চিন্তা করবেন না। এবার ঠিকই ভালো করে খাতিরদারি করব আপনার। নিজের অতিথিদের কি আর অন্য কাউকে দিয়ে যত্ন করানো যায়? মিস্টার নাবিল মেহরাবের কথায় কিছু বলেন না। শুধু চেয়ে, চেয়ে দেখতে থাকেন। কি আর বলবে? বলার মতো শক্তি তো নেই তার। মেহরাব টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের উপর রাখা একটা গ্লাস, সেটা হাতে নিয়ে কিছুক্ষণ দিতে থাকে। এরপর মিস্টার নাবিলের দিকে এগিয়ে এসে বলে,
জেরায়েল পরিবারের সবার মৃত্যুর পর যখন মঞ্জিলের আগুন লেগে যায়, তার আগে তুই আমাকে ওইখান থেকে বের করে এনেছিলি, তাই তো? আমার তখন কোনো জ্ঞানই ছিল না। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে ফারদিনের রুমে আবিষ্কার করি। তুই তখন সেখানে ছিলি না। ফারদিন আমার মাথার কাছে বসেছিল। জ্ঞান ফেরার পর আমি একদম ট্রমাটাইজড ছিলাম। কিছু বলতে পর্যন্ত পারছিলাম না। একটা ৯ বছরের বাচ্চার সামনে যদি তার পুরো পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়, তো সে কিছুই ঠিক করে বলতে পারবে না নিশ্চিত। আর এটাই হয়তো তোরা ওই ২ জনের সুবিধার ভাগ ছিল। তোরা ২ ভাই নাভিদ সবটা বলেছিল। কিন্তু আমি ওকে জানতে চাইছি যে তুই কিভাবে পারলি নিজের প্রাণপ্রিয় বন্ধুর সাথে এমনটা করতে? মিস্টার নাভিল কিছুই বলেন না। মেহেরাব এবার রাগান্বিত কণ্ঠে বলে, "তুই সারাদিন ওদেরকে খুন করেছিস। সরাসরিভাবে আঘাত করেছিস। কিন্তু নিজের জ্ঞানে কি কৌশলেই না ওদেরকে খুন করেছিলি? আর আর তোর ভাই তো থাক, আর কথা না বাড়াই। তুই বড় ভাই, তাই তোকে আগে গিফটটা দিয়ে যাই।" বলেই মীরা প্লাসটা হাতে নিয়ে মিস্টার নাভেলের ডান হাতের দিকে এগিয়ে যায়। এরপর আস্তে আস্তে ডান হাতের সবকটা নখ প্লাস দিয়ে উপড়ে ফেলে। তবে এত সহজে উপড়ায় না। একটু করে উপড়ে পাশে তারা শুকনো মরিচ দ্বারা লবণের গুঁড়ো দিয়ে ডলে দেয়। এতে তো মেহরাবে তার নখের উপর দিয়ে তারপর শুকনো মরিচ আর লবণের গুঁড়া মাখিয়ে দেয়। মিস্টার নাবিল তো জ্ঞান যায় অবস্থা, চিৎকার করে গলা ফাটিয়ে ফেলেছে সে। ডান হাতের নখ উপড়ানোর পর মীরা প্লাসটা টেবিলের উপর রেখে আবার মিস্টার নাবিলের সামনে এসে দাঁড়িয়ে বলে, "তুই খুব ভালো করেই জানতি যে ওই জায়গাটা একটা রেড লাইট এরিয়া, যেখানে কোনো মেয়ে একবার প্রবেশ করলে মৃত্যুর আগ পর্যন্ত বের হতে পারে না। আর একটা ১০ বছরের বাচ্চা জানার কথাও না যে ওই রেড লাইট এরিয়াতে আসলে ঠিক কি, কি হয়। হসপিটাল থেকে আনাকে চুরি করে আনার পর তুই আমাকে ওই রেড লাইট এরিয়াতেই ছেড়ে দিতে বললি। আমি যেন আনাকে ওই ময়লার স্তূপে ফেলে দিই। সেই ছোট থেকে সেই ছোট থেকে তুই আমাকে ড্রাগ দিতি। এমনভাবে আমার ব্রেইনটাকে ওয়াশ করেছিলি যে আমি সেই মুহূর্তে তোর কথায় উঠতাম আর বসতাম। সেই অনুযায়ী আমি আমার আনাকে বৃষ্টির মধ্যে ওই ময়লার স্তূপে ফেলে দিয়ে আসছি। তুই আমাকে তখন এমন একটা অমানুষ তৈরি করেছিলি যে ওইটুকু একটা বাচ্চাকে আমি নির্দয়ের মতো বৃষ্টির মধ্যে ময়লার স্তূপে ফেলে দিয়েছিলাম। যেন কুকুর বা শেয়ালকে ছিঁড়ে খেতে পারে। কিন্তু ভালোবাসা, মায়া বলে ও এই দুনিয়ায় কিচ্ছু জানত না। হয়তো এখন তুই আমার চোখে আনার জন্য ভালোবাসা, মায়া দেখিয়েছিলি, তাই তো? আরো মরিয়া হয়ে গিয়েছিল দুধের শিশুকে মারার জন্য। সেই ভালোবাসা আর মায়ার টানে যখন আমি আনাকে ওই ময়লার স্তূপ থেকে আনতে চাইছিলাম, তখনই তুই বুদ্ধি আঁটলি। শিরিনকে ওইখানে পাঠিয়ে আনাকে তার কাছে রাখলি। কিন্তু তুই জানতি না যে আনা আমার জীবনের ঠিক কোথায় আছে। ওকে সবসময় নজরে, নজরে রাখার জন্য তোর থেকে বায়না ধরলাম। যার ফলে তুই একটা মেয়েকে আনার খেয়াল রাখার জন্য রেখেছিলি। আমাকে সরাসরি বারণও করতে পারছিলি না, কারণ আমার সামনে তো তোর ভালো সাজতে হবে। এরপর আমি ওর বড় হতে শুরু করা আনাকে দেখতে থাকি। যখন আমার ১৫ বছর হয় তখন আমি বুঝতে পারি যে আমার আনা ঠিক কোন জায়গায় ফেঁসে গিয়েছে। আমি চাইলেও তখন ওকে আর বের করতে পারতাম না। কিন্তু চেষ্টা ঠিকই করে গিয়েছিলাম। সেই ১৫ বছর বয়স থেকে আমি স্বাবলম্বী হওয়ার জন্য নিজের সেই পুরো বিজনেসকে দাঁড় করাতে উঠি। ১৫ বছর বয়সে একটা ছেলে কিই বা করে? পড়াশোনা করে, খেলাধুলা করে, নিজের পরিবারের সাথে সময় কাটায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে শুধুমাত্র পড়াশোনা আর বিজনেসের দিকে মন দিতে শুরু করি। বয়স অল্প, বিজনেসের পর্যন্ত বুঝতাম না। আর তুই সেটার সুযোগ নিয়েছিলি। আমাকে ভুলভাল বুঝিয়ে আমার বিজনেসটাকে একদম তলানিতে ফেলে দিয়েছিলি। কিন্তু আমি হাল ছাড়িনি। কারণ কি জানিস? কারণ আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই আমার। আমাকে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই তলানিতে ঠেকা বিজনেসকে আবারও দাঁড় করানোর পরিকল্পনা শুরু করি আমি। ৫টা বছর লেগে গিয়েছিল বিজনেসটাকে একটু, একটু করে তুলতে। বিজনেসটা একটু উপরে উঠলেই নীলিমা আন্টিকে রাখি আনার দেখাশোনা করার জন্য। কারণ তুই যে মেয়েকে আনার জন্য রাখার জন্য রেখেছিলি সেটা আনার খেয়াল না। সে কিছুই রাখত না। সে সবসময় নিজের কাজ নিয়ে পড়ে থাকত। সে যাই হোক, এরপর থেকে দিনরাত পরিশ্রম করেছি আমি। কত জায়গায় ঠকে গিয়েছি। জীবনে অনেক কিছু শিখেছি। সারাদিন বাড়িতে ফিরতাম না। কলেজ শেষ করে কলেজের মাঠে বসে পড়তাম আর প্ল্যান সাজাতে থাকতাম কিভাবে কি করব। রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে ২০ বছর বয়সে আবার নিজের বিজনেসটাকে দাঁড় করালাম। কিন্তু আমার বিজনেস তখনও অবধি টপে যায়নি। তবে মাঝারি পজিশনে ছিল। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। ছোট থেকে আমার স্বপ্ন ছিল বড় আর্টিকেট হওয়ার। এক্সামের প্রিপারেশনও ছিল খুব ভালো মতো।
কিন্তু সেটা তো আর একদমই পছন্দ ছিল না তোর। তুই সবসময় চাইতি আমি যেন তোর ছেলের পায়ের পরে নিচে থেকে বড় হই। তাই তুই প্ল্যান করেছিলি আমি যেন কোনোভাবেই এই এক্সামটা না দিতে পারি। এক্সামের জন্য রেডি হয়ে বের হতে একটা বড় অ্যাক্সিডেন্ট করালি আমার, যেন আমি এক্সাম হলে যেতে না পারি। এক্সাম দেওয়া বাদ দিয়ে আমার জান নিয়ে তখন টানাটানি শুরু হয়। টানা ২ দিন আমি হসপিটালের বেডে শরীর আর স্বপ্ন ভাঙা যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। সে যন্ত্রণা তো ভোলার নয়। আস্তে, আস্তে আমি বুঝতে শিখলাম যে হয়তো এটা আমার ভাগ্য নেই। ভুলে যেতে শুরু করলাম নিজের স্বপ্নকে, ভুলে যেতে শুরু করলাম নিজের ভুল হবে বলে। ধামাচাপা দিলাম নিজের স্বপ্নকে। হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলাম। আবার নিজের বিজনেসটাকে মন দিলাম। যেন স্বপ্ন ভাঙার যন্ত্রণাটা একটু হলেও ভুলতে পারি। কিন্তু ওই যে একটা কথা আছে না? "Allah's plan is always better than your plan." Yeah, now I believe it. My Allah's plan is most beautiful and much better than my plan. আল্লাহ আমার জন্য আমার আনেকে রেখেছিল। হ্যাঁ, এটা শখের জিনিস। আমার থেকে চলে গেলেও আল্লাহ আমার জীবনে আনাকে রেখেছিল। একটা পবিত্র ফুলকে তিনি পাঠিয়েছিলেন একটা পথভ্রষ্ট খারাপ অমানুষকে ঠিক করে আনার জন্য। তিনি ৩ কবুলে আমি আমার আল্লাহকে কাছ থেকে সারা জীবনের জন্য আমার আনেকে নিয়ে নিয়েছিলাম। ও আসার পর থেকে আমার জীবনটা একদম বদলে দিয়েছে। ও আসার পর থেকে আমার জীবনটা উপরে উঠতে শুরু করেছে। তারপর আমার কাছে পিছু ফেরার কোনো তাড়াই ছিল না। রিয়েলি শি ইজ দ্য লাকি চার্ম অফ মি। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে তোর বিষয়ে আমি এত কিছু কিভাবে জানলাম? কিছুক্ষণ চুপ থেকে মেয়েরা বাঁকা হেসে বলে, "মেহেরাব যে রায় তার পক্ষে এতটুকু জানা কি খুব অবাস্তব?" "একদমই না। আচ্ছা বাদ দে এসব কথা। আঙ্কেল চলুন আপনার ২য় গিফটটা দিয়ে দিই। এরপর তো আপনার আদরের ছোট ভাইয়াকে ডোজ দিতে হবে। সে হয়তো আমার জন্য অধীর আগ্রহ অপেক্ষা মেহরাব হাতে আবারও গ্লাসটা তুলে নেয়। এবার বাঁ হাতে দিকে এগিয়ে যায়। তখনই মিস্টার নাবিল বলে ওঠে, "কেন অল্প, অল্প করে মারছো? একেবারে মেরে ফেললেই তো হয়ে যায়, ঝামেলা মিটে যায়।" মেহরাব নাবিলের কথা শুনে বাঁকা হেসে বলে, "উহু, তাহলে তুই কেন আমাকে অল্প, অল্প করে ড্রাগ দিয়ে অমানুষ বানিয়েছিলি? কেন আমাকে একেবারে শেষ করে দিসনি? কেন আমাকে সুস্থ মানুষের মতন বাঁচিয়ে রেখেছিলি? বল কেন?" মিস্টার নাবিল চুপ করে থাকে। মেহরাব মিস্টার নাবিলের দিকে হিংস্র চোখে তাকিয়ে বলে, "কারণটা আমি বলছি। কারণ হলো আমাকে যদি একেবারে ড্রাগস দিয়ে শেষ করে দিতি তো তোরা জেহাল সম্পত্তির একটা কানাকড়িও পেতি না। তার ওপর তোরা প্রতিশোধের খেলায় মেতেছিলি যেটা আমাকে এত সহজে শেষ করে দিলে তো আর খেলাটা জমতই না। অর্থাৎ হিসাবে কি দাঁড়ায়? একেবারে শেষ করে দেওয়ার থেকে তিলে, তিলে শেষ করে দেওয়াটাই বেশি মজার। কি বলিস? যাকে এত কথা বলার কি আছে? অনেক রাত হয়ে গেছে। তোকের গিফটটা দিয়ে তারপর আমি ঘুমাবো।" বলেই মেয়েরা মিস্টার নাবিলের বাঁ হাতের সবকটা নখ উপড়ে তুলে ফেলে। এরপর নখের উপর মরিচ আর লবণের গুঁড়া ছিটিয়ে দেয়। ভালোমতো ডলে, ডলে দেয়। নখে মরিচ আর লবণের গুঁড়া পড়তেই মিস্টার নাবিল গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে। এইটুকুতেই মিস্টার নাবিলের এই অবস্থা। সামনে তারও কত কিছু, কত ধরনের শাস্তি তার জন্য অপেক্ষা করছে। তিনি যা করেছে তাতে এতটুকু শাস্তি তো মেহরাবের পেট ভরবে না। তবে হ্যাঁ, ধীরে, ধীরে এদেরকে কষ্ট পেতে দেখে মেহরাবের এতগুলো বছরের বুকের ভেতর জমানো প্রতিশোধের আগুনটা আস্তে, আস্তে নিভতে শুরু করেছে। আনায়াসা বসে আছে জাহিদের রুমে। জাহিদ তার সামনেই বসে আছে। পিনপত নীরবতা ভেঙে আনায়াসা বলে ওঠে, "ভাইয়া, ওহির কি অবস্থা?" আনাসার কথা শুনে জাহিদ তার দিকে মুখ তুলে তাকায়। আনাসা তার দিকে জিজ্ঞাসু দৃশ্যে তাকিয়ে আছে। জাহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, "আমি কিভাবে জানবো ওর কি অবস্থা? আমার সাথে ওর কোনো যোগাযোগ নেই।" জাহিদের কথা শুনে আনায়াসা বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, "মানেটা কি? ওর সাথে তোমার কোনো যোগাযোগ নেই মানে? কি হয়েছে তোমাদের মাঝে, হ্যাঁ? আমাকে একটু পরিষ্কার করে বলবে?" ওইকে কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। তোমার সামনে তো ওর কথা উঠলেই পারি না আমি ওঠাতে। তার আগেই কিছু না কিছু বাহানা দিয়ে তো আমাকে থামিয়ে দাও। কি হয়েছে একটু বলবে? বাদ দে না এসব। এত রাতে ঘুমিয়ে টুমিয়ে পড়বি যা। আর তোর এখন রেস্টেরও প্রয়োজন। এত প্রেশার নিস না নিজের উপর। ইতিমধ্যে অনেক প্রেশার নিয়ে ফেলেছিস তুই। এখন এসব বাদ দে। একটু নিজের দিকে সময় দে।" আয়েশা গম্ভীর স্বরে বলে, "আমাদের এখনো পুরো জীবনটা পড়ে আছে নিজেদের সময় দেওয়ার জন্য। আগে তোর ব্যাপারটা হ্যান্ডেল করি।" জাহিদ কিছু বলতে গিয়েও বলে না। কিছু একটা ভেবে আনাসার হাত ধরে নিজের সামনে বসিয়ে বলে, "প্রায় ৬টা মাস হতে চলল ও আমাকে ব্লক করেছে।
তাই আমি আর ওর সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করিনি। হয়তো নতুন কাউকে পেয়ে গিয়েছে। আমি কারো জীবনে কাপামে হাঁটি হতে চাই না। তাকে নিয়ে যদি ওহি সুখে থাকে তাহলে সুখে থাকুক। ক্ষতি কিসের? কি ৬ মাস হয়ে গিয়েছে তোমাকে ব্লক করে দিয়েছে? তুমি একটা বার চেষ্টাও করোনি ওর সাথে যোগাযোগ করার? আর ক্ষতি কিসের সেটা বুঝতে পারছো না? এতগুলো দিন তোমাদের মাঝে কোনো যোগাযোগ নেই সেটা তুমি এখন আমাকে বলছো ভাইয়া? হায় আল্লাহ! এ তুমি ওহিকে চেনো? ৬ টা মাস ধরে ওর সাথে তোমার কোনো যোগাযোগ নেই। আর না, তুমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছো না। বাবা! খুব ভালো। এই তোমার মতো মাথামোটা ছেলে আমি ২ টো দেখিনি। এই একদম আমাকে মাথামোটা বলবি না। ওই মেয়ে আজ অব্দি যতবারই আমাকে ব্লক করেছে তার কিছু ঘন্টা পরেই নিজে থেকে ব্লক তুলে দিয়েছে। তারপর বেহার মতো নিজে কথা বলতে শুরু করে দিয়েছে। কিন্তু এবার সেটা করেনি। নতুন কেউ ওর জীবনে এসেছে কিনা? তাচ্ছিল্য করে হাসে জাহিদ। আনাশা মাথায় হাত দিয়ে বসে আছে। সে এখন কিভাবে এই ২ জনকে এক করবে সেটাই ভাবছে। আনাশা বলে, "তুমি তো দেখছি এইসব প্রেম ভালোবাসা একদম কাঁচা ভাইয়া। মেয়েদের মন বুঝতে না পারলে তো কোনো মেয়েই টিকবে না। আর ওকে বেহায়া কেন বলছো? ও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাই তো অভিমান করে থাকতে পারে না। কিন্তু এবার তুমি একটু বেশি করে ফেলেছো। আরে ও তোমার উপর অভিমান করে তোমাকে ব্লক করে দিয়েছে সেটাও বুঝতে পারল না। কোথায় তো অভিমান ভাঙবে তা না করে বোকার মতো বলছে জীবনে অন্য কাউকে পেয়ে গিয়েছে। এবার খোঁজ তো নেবে। সবার একটা ধৈর্যের লিমিট থাকে। ও তোমাকে অনেক সহ্য করেছে। তোমার অবহেলাগুলো সহ্য করেছে। এবারের মতো সে আর কত সহ্য করবে? এবার হয়তো ভেবেছিল যে তুমি ওর অভিমানটা ভাঙাবে তাই ব্লক তোলেনি। আর তুমি? কি বলবো আমি বুঝতে পারছি না। আনাসা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জাহিদ বলে, এর আগে তো অভিমান করেছিল। তখনও তো কিছুক্ষণ পরে নিজে কথা বলেছিল। আমরা তো ভেবেছি যে এবারও তাই করবে। তাই ওকে আর বেশি খাটাইনি। খুব ভালো করেছো। তুমি ভাইয়া। এখন যদি সত্যি, সত্যি ওহি অন্য কারো হয়ে যায় তখন সহ্য করতে পারবে তো? আনাসের কথায় জাহিদ মুখ তুলে তাকায়। জাহিদকে নিজের দিকে তাকাতে দেখে আনাসা বলে, তোমার দ্বারা আর ওই রাগ ভাঙানো সম্ভব হবে না। আমাকে কিছু একটা করতে হবে। আমার উনির কাছ থেকে তো তুমি কিছু শিখতে পারো নাকি? এত বছর ওনার ডানার হিসেবে থাকলে সব দিকেই বুদ্ধি খুললো কিন্তু ওহির বেলাতেই বোকা হয়ে গেলে? তুই ভালো করে জানিস এইসব বিষয়ে আমি খুব কাঁচা। সেটাই তো প্রবলেম। আচ্ছা বাদ দাও। আমি ওহিকে কল করছি। বলে আনাসা ওহিকে কল লাগায়। ওই ফোনটা জাহিদই তাকে দিয়েছে। ম্যানশনে আসার পর আনাসা জাহিদের থেকে যোগাযোগ করার জন্য এই ফোনটা ব্যবহার করেছে এতদিন। তবে মেয়েরা এই বিষয়ে কিছুই জানে না। কিছুক্ষণ রিং হওয়ার পর ওহি আনাসার কল রিসিভ করে। কি ব্যাপার? এতদিন পর আমার কথা মনে পড়ল? অভিমানী স্বর ওহির। মনে তো অনেক আগেই পড়েছিল, তবে সময় হয়ে ওঠেনি। তো কেমন আছো? এই তো চলছে। তোমার কি অবস্থা? আছি ভালোই। কোথায় আছিস? কেন? আরে বল না। কোথায় আছিস? দেখা করব। অনেকদিন দেখা হয় না তোর সাথে। আমি তো দেশে নেই। তাহলে কোথায় আছিস? চায়নাতে। চায়নাতে? হঠাৎ? পড়াশোনার জন্য? ও আচ্ছা। তোকে যার ছবি পাঠিয়েছিলাম খোঁজ পেয়েছিস? পেয়েছি। তুই কবে আসবি? ১ সপ্তাহের মধ্যেই আসবো। আচ্ছা, ঠিক আছে। লোকেশনটা সেন্ড করে দিস? হুম। ওর সাথে কথা বলে আনাসা ফোন কেটে দেয়। ফোন কেটে সোফায় বসে জাহিদের উদ্দেশ্যে বলে, "ভাইয়া সামনের সপ্তাহে চায়নায় ফ্লাইটের টিকিট বুক করে রেখো।" "চায়না একা যাবি? তো আমি কি একা যেতে পারি না?" "না মানে মেহেরাবকে না জানিয়ে যাচ্ছিস, মেহেরাব জানলে তো তোকে জায়গা ছাড়বে না।" "ওনাকে আমি সামলে নেব। তুমি জাস্ট টিকিটটা বুক করো। আমার খুব জরুরি কাজ আছে চায়নাতে।" "আচ্ছা, আমি ব্যবস্থা করছি। এখন যা নিজের রুমে। এত রাত জাগা ভালো না।" হুম, বলে আয়েশা রুমে থেকে বের হয়ে যায়। দ্রুত পায়ে নিজের রুমে চলে যায় আয়েশা। মেহরাবের রুম থেকে বের হওয়ার পরে আয়েশার ঘুমটা ভেঙে যায়। মেহরাবের পিছু করতে, করতে আয়েশা গিয়ে পৌঁছায় সেই বেসমেন্টে। বেসমেন্টে ঢোকার আগে সব গার্ডকে টর্চার সেল থেকে বের হতে বলেছিল। তাই তো আয়েশা সহজে ঢুকতে পেরেছে। সে মেহরাবের পিছু, পিছু টর্চার সেলে প্রবেশ করে। মিস্টার নাবিলকে বলা মেহরাবের প্রতিটা কথা আয়েশা শুনেছে। মেহরাবের কথাগুলো শুনে আনিশার চোখ দিয়ে আবারও ভিজে যায়। কতটা কষ্ট করেছে এই মানুষটা সে ছোট থেকে। পরিবারের সবাইকে হারিয়ে নিজের চোখের সামনে নিজের স্বপ্ন হারিয়েছে। তাও সবকিছু সহ্য করে নিজের পায়ে দাঁড়িয়েছে। আর তার খেয়াল রেখেছে সে ছোট থেকে। জন্ম থেকে আজ অব্দি কোনো পুরুষের নজরে পড়তে দেয়নি। ছোঁয়া লাগতে দেয়নি। হ্যাঁ, সে নিজে আনাসকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে কিন্তু তাকে সকল বিপদ থেকে আগলে রেখেছে। তবে আনাসকে আঘাত করে তাকে কষ্ট দেওয়া এগুলো তো আর মেহরাব নিজের ইচ্ছায় করেনি। এই সবকিছুর পেছনে মিস্টার নাবিল আর নাভিদের হাত ছিল। ছেলেটাকে তারা ছোট থেকে অসুস্থ করে রেখেছে।
মানসিকভাবে দুর্বল বানিয়ে দিয়েছে। এখনো মেহেরাব পুরোপুরি সুস্থ হয়নি। তার মেন্টাল হেলথ এখনো আনস্টেবল। তবে ডাক্তার বলেছে মেহেরাব খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। মেহেরাব খুব চাপা স্বভাবের। তার মনের মধ্যে কখন কি চলে সেটা কেউ টের পায় না। এই চাপা স্বভাবের জন্য মিস্টার নাবিল আর নাভিদ সুযোগ পেয়ে তাকে অসুস্থ করতে পেরেছে। সবটা জানার পর আয়েশা টর্চার সেল থেকে বের হয়ে আসে। এরপর জাহিদের রুমে চলে যায়। জাহিদের সাথে তার কিছু জরুরি কথা ছিল। তাছাড়াও ২ টা ভাঙা হৃদয়ের মানুষ মন তো জোড়া লাগতেই হতো। ওহি নামের মেয়েটির সাথে আয়েশার দেখা হয় মেহেরাবের থেকে পালিয়ে যাওয়ার পর গাজীপুরে। আস্তে, আস্তে তাদের মধ্যে বেশ সাক্ষাৎও তৈরি হয়। যেহেতু ওহি আর আয়েশা ২ জনই সমবয়সী তাই তাদের মধ্যে বন্ধুত্বটাও বেশ ভালোই জমে ওঠে। গাজীপুরে থাকাকালীন প্রায়ই জাহিদ আসতো আয়েশার খোঁজ খবর নিতে এবং সাথে তার হাত খরচ দিতে। সেখান থেকেই ওহি জাহিদকে মনে ধরে যেটা আয়েশা চোখে এড়ায় না। আর ওহি বেশ ভালো করে জানে সে একটা ভালো মেয়ে। সেটা আয়েশা বুঝতে পারে। জাহিদের সাথে বেশ ভালোই মানাবে তাকে। জাহিদও বেশ কথা বলে না। আর ওহি এত কথা বলতে পারে যে আয়েশা পর্যন্ত হেরে যাবে। নিজের ভাইয়ের বউ হিসেবে আয়েশা ওহিকে চুজ করেছে। যদিও শুরুর দিকে জাহিদ বেশ বিরক্ত হয় আয়েশার কাছে, তবে ধীরে, ধীরে সেও বুঝতে পারে যে ওহি নামের মেয়েটার উপর সে দুর্বল হয়ে যাচ্ছে। আয়েশা জানতো যে জাহিদ কখনোই নিজে থেকে ওহির সাথে যোগাযোগ করবে না। তাই জাহিদের সাথে যোগাযোগ করার জন্য আয়েশা ওহি নাম্বারটা দিয়েছিল। ওহি এখন পড়াশোনার জন্য চায়নাতে থাকে। মাঝে, মাঝে আয়েশার সাথে, সাথে ওহির সাথে কথা হয়। তবে সেই কখনোই আয়েশাকে জানায়নি যে সে জাহিদের সাথে তার মান-অভিমান চলছে। কিন্তু আয়েশা আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা এই দুজনের মধ্যে চলছে। আর জাহিদকে একটু চেপে ধরলে আয়েশা তার পেট থেকে কথাগুলো বের করতে পারবে। তাই সেও জাহিদের কাছে গিয়ে সবটা বের করে নিল। মেহরাব বলে, "নে, আজকের মতো শুধু ২ টা হাতের নখই ওঠালাম। কালকে পায়ের নখগুলো উঠাবো কেমন?" "না, না, কালকে না। ২ দিন পরে উঠাবো। আজকে এই উপকারের ফলটা ভোগ করতে লাগ। ভালো আপনার ম্যাসাজ হবে। কেমন আঙ্কেল?" বলেই মেহেরাব রুমের লাইটটা অফ করে নিভিয়ে দেয়। নাভিদের সেলে গিয়ে এগিয়ে যায়। সেলে ঢুকে নাভিদের সামনে থাকা লাইটটা জ্বালায়। নাভিদের সামনে এসে দাঁড়ায়। চোখে লাইট পড়ায় নাভিদ আস্তে, আস্তে চোখ খোলে। মেহেরাব বাঁকা হেসে বলে, "তো ভাইকে তো আপ্যায়ন করে আসলাম। চল এবার তোর আপ্যায়নটা শুরু করি।" বলে নাভিদ হাসতে, হাসতে বলে ওঠে, "মেহরাব, তুই এসেছিস? তো তোর সন্তানের মৃত্যুর শোকটা কাটলো? আমি তো ভেবেছিলাম এই জন্মে সন্তানের মৃত্যুর শোক হয়তো কাটিয়ে উঠতে পারবি না।" নাভিদের কথা শুনে মেহরাবের পুরোটা ক্ষত আবারও তাজা হয়ে উঠল। মেহরাব নাভিদের গলা চেপে ধরল। "তুই জানতি আমার সন্তানের কথা, তাই না? কেন মারলি ওই নিষ্পাপ প্রাণটাকে? বল কেন মারলি? ওর থেকে ভালো আমাকে মেরে ফেলতি। তাহলে তো তোর সকল পাপের শাস্তি ধামাচাপা পড়ে যেত।" মেহরাবের কথা শুনে নাভিদ আবারও হাসতে, হাসতে বলে, "তুই মরে গেলে কি আর এই শাস্তি দিয়ে তোকে শান্তি পেতাম? হুম? কখনোই না। দেখ তোর সন্তানকে মেরে তোর ভেতরটা কষ্ট আমি কতটা জ্বালিয়ে দিতে পেরেছি। তোর কলিজাটা এখন একদম কাঁপাকাঁপি অবস্থা শুরু করে দিয়েছে বল? দেখে আমার কলিজাটা ঠান্ডা হচ্ছে।" মেহেরাব নাভিদের গলা ছেড়ে দেয়। মেহেরাব বলে, "মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছিস, তাও তোর হাসি থামছে না। তুই জানিস তো তোর সন্তানকে কিভাবে মেরেছি আমি, তাই না? শোন, তোকে আগে বলি।" মেহেরাব হিংস্র কণ্ঠে বলে, "মন চাইছে তোকে এখনই মেরে ফেলি। কিন্তু না, তোর মতো জানোয়ারের মৃত্যু তো এত সহজে হবে না। তোকে তো তেঁতুলে শেষ করব।" হুম, তোর আনা যখন খুব তৃষ্ণার্ত ছিল, আমি তোর আনার পানিতে বিষ মিশিয়ে দিয়েছিলাম। আর তোর আনা নিজে খুব চালাক মনে করে, তাই না? ওই পানিটা খেতে চাইছিল না, কিন্তু বেচারি গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল। তাই তো এক নিঃশ্বাসে পুরো গ্লাসটা ফাঁকা করে ফেলে। ওই বিষটা পাওয়ার পর থেকে শুরু করে দিয়েছে নিজের খেলা। তারপর যখন নরেনকে মেরে ফেললাম, তোর আনার রাগে যেতে আমার দিকে তেড়ে আসলো। কিন্তু ও কি আর আমার সাথে পারে? দিলাম একটা ধাক্কা। সেই সময় ওই ধাক্কাটা ওর কাছে কিছু না মনে হলেও তোর বাচ্চাটা সে ধাক্কাটা সামলাতে পারেনি। পারবে কিভাবে? ততক্ষণ তো তোর বাচ্চাটার শরীরেও বিষ ছড়িয়ে পড়েছিল। আর তার উপর এত জোরে একটা ধাক্কা। বাচ্চাটা ওইখানেই মারা যায়। কিন্তু তোরা মা-বাবা হয়েও তা বুঝতে পারিসনি। নিজের সন্তানের আগমনের খবর পেলি আর তখনই মৃত্যুর খবরটাও চলে এলো আপনা আপনি। নাভিদ এবার মেহেরাবের সহ্যের সীমা পার করে দিয়েছিল। মেহেরাব তেড়ে এসে নাভিদের গলাটা নিজের শক্ত হাতে চেপে ধরে। এতটাই শক্ত করে চেপে ধরে যে নাভিদের মুখ পুরো উল্টে যায়। তখনই নাভিদের দম বন্ধ হয়ে যেতে শুরু করে। ঠিক আগ মুহূর্তে মেহেরাব নিজের হাত সরিয়ে নেয়। হাত ছাড়তে নাভিদ জোরে, জোরে শ্বাস নিতে থাকে। আরেকটুর জন্য দমটা বন্ধ হয়ে যায়নি। মেহেরাব ২ টা হাত দিয়ে নিজের চুল টেনে ধরে।
কিছুক্ষণ পর চুল ছেড়ে দিয়ে বলে, "তোর মতো কুকুরকে বাঁচিয়ে রাখা উচিত না। কুকুরও তো তোর থেকে ভালো। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করছে।" নাভিদ কিছু বলে না। নীরব একটা রহস্যজনক হাসি দিয়ে বলে, "তোর না একটা মেয়ে হয়েছিল? শুনেছি যে নাকি তোর স্ত্রীর সাথেই মারা গিয়েছিল। আসলে কি মারা গিয়েছিল নাকি?" "মানে?" নাভিদ ভ্রু কুঁচকে। "ফায়জা নওশাদ, খুব বড় মনের মানুষ তুই, তাই না? নিজের সন্তানকে ভাইয়ের সন্তান বলে চালিয়ে দিয়েছিস। কি কি যাতায়াত বলছিস তুই? মেয়েরা? ফাইজা আমার মেয়ে কেন হতে যাবে? ও তো ভাইয়ের মেয়ে।" তোতলাতে তোতলাতে কথাগুলো বলে নাভিদ। মেয়েরা বাঁকা হেসে বলে, "কি ব্যাপার? এতক্ষণে হেসে হেসে কথা বলছিলি? তাহলে এখন ওরা তোতলাচ্ছিস কেন?" "আই ডোন্ট কেয়ার। ফাইজা যারই মেয়ে হোক না কেন, সবচেয়ে বড় কথা তুই আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছিস, তাই আমি ও তোর থেকে তোর মেয়েকে কেড়ে নেব। তোদের মতো ওকেও ভয়ানক মৃত্যু দেব। তাও তোকে দেখিয়ে দেখিয়ে। কোনো বাবাই তার মেয়ের মৃত্যু নিজের চোখের সামনে সহ্য করতে পারবে না নিশ্চয়ই। প্রতিশোধের খেলা তো শুরু করেছিলি, আর এই খেলা এখন তোদের থেকে আমি শেষ করব। আমার বুকে প্রতিশোধের আগুন জ্বালিয়েছিস না? এবার সে আগুনে পুরো ছারখার হবি তোরা নিচে।" নাভিদ মেহরাবের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে। নাভিদের হাসি দেখে মেহরাব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তখন নাভিদ হাসতে হাসতে থামিয়ে দিয়ে বলে, "আমি জানি না তুই কিভাবে জানিস যে ফাইজা আমার মেয়ে। আর আমি জানতেও চাই না। তবে কি বলতো, তোর এত ক্ষমতা নেই আমার মেয়েকে খুঁজে বের করার, কারণ ওকে আমি এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি যে তুই কোনোভাবেই আন্দাজও করতে পারবি না সে ঠিক কোথায় আছে। এই মেহরাব জেলারের পক্ষে তোর মেয়ে কোথায় আছে সেটা জানতে পারা কোনো অসম্ভব ব্যাপার নয়। তোর মেয়েকে তো আমি খুঁজে বের করবই, এখন খালি সময়ের অপেক্ষা। দেখা যাবে তোর কতদূর।" মেহের আবার কোনো কথা বলে না। দরজার কাছে এগিয়ে গিয়ে একটা সুইচ অন করে দেয়। সুইচ অন করতেই শিকড় গুঁড়ো দিয়ে হালকা ভোল্টেজের কারেন্ট নাভিদের সারা হাত পায়ে ছড়িয়ে পড়তে থাকে। সাথে সাথে নাভিদ চিৎকার করতে থাকে। মুহূর্তের মধ্যেই মেহেরাব সুইচ অফ করে দেয়। কারণ বেশিক্ষণ শক দিলে মেহেরাবের মৃত্যু হতে পারে। কিন্তু মেহেরাব তো তাকে এত সহজে মরতে দেবে না। কারেন্টের শকে নাভিদ একদম নিশ্চুপ হয়ে যায়। মুখ দিয়ে কোনো রকম কথা বের হচ্ছে না। সারা শরীর ঝাঁঝিয়ে উঠেছে। মেহেরাব নাভিদের সামনে এসে দাঁড়ায় এবং বলে, "দেখ, তোদের ২ ভাইকে আমি এমন করে শেষ করব যে তোরা কল্পনা করতে পারবি না। তিলে, তিলে কষ্ট দিয়ে শেষ করব। তোরা এই মেহেরাবকে সাইকো বানিয়েছিস, আর আজকে এই সাইকোই তোদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আস্তে, আস্তে দেখবি এই সাইকো ঠিক কি করতে পারে।" বলে মেয়েরা পাশে থাকা টেবিলের ওপর থেকে একটা ধারালো ছুরি নিয়ে নাভিদের একটা আঙুল কেটে দেয়। এরপর সেই কাটা জায়গায় মরিচের গুঁড়া ঢেলে দেয়। নাভিদ চিৎকার করতে, করতে গলা ছিঁড়ে ফেলছে। সে আর চিৎকার করতেও পারছে না। তার গলা অবশ হয়ে আসছে। "আজকে তোর জন্য এটুকুই। যা আপ্যায়ন করেছি এতে তুই ২ দিন ধুকে, ধুকে মরবি। আর চিন্তা করিস না, তোর মেয়েকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। এটা আমার প্রতিজ্ঞা।" আর মেহরাব জেনারেল যা কথা দেয় সেটা ঠিকই পালন করে। বলে মেহরাব চলে যেতে নেয়। এমন সময় নাভিদ পেছন থেকে ক্ষীণ স্বরে বলে, "পারলে খুঁজে দেখা।" নাভিদের কথায় মেহরাব থেমে যায়। এরপর পেছন ঘুরে বাঁকা হেসে বলে, "চ্যালেঞ্জ করছিস? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন খালি দেখবি আমি কি করি। তোদের খেলা তো শেষ, কিন্তু আমার খেলা মাত্র শুরু হয়েছে।" মেহের আবার দাঁড়ায় না। দ্রুত পায়ে টর্চার সেল ত্যাগ করে। এরপর গার্ডদের ডেকে নাভিদ আর মিস্টার নাভিলের টর্চার সেলের দরজা বন্ধ করে দেয়। মেহরাব রুমের দরজা আস্তে করে খুলে বেডের দিকে এগোতে আনায়াসা তাকে জাপটে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় মেহরাব একটু চমকে যায়। কিন্তু নিজেকে সামলে নিয়ে সে তার আনাকে জড়িয়ে ধরে। আনায়াসা চোখের পানিতে মেহরাবের টি-শার্ট ভিজে যাচ্ছে। মেহরাব আনায়াসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, "কি হয়েছে আনা? বাবুর কথা মনে পড়ছে?" আনায়াসা কিছু বলে না। মেহরাবের বুকে মুখ গুজে কাঁদতে থাকে। মেয়ের কথা মনে পড়তে মেহরাবের বুকটা ভারী হয়ে আসে। সে যত চেষ্টা করুক না কেন নিজেকে সামলানো কঠিন। কিন্তু যখনই মেয়ের কথা মনে পড়ে তখন তার বুকটা আরো ভারী বাড়তেই থাকে। নিজের ১ম সন্তান এত সহজে কে ভোলা যায়? মেহরাব কাঁপা কাঁপা গলায় বলে, "কাঁদিস না। কালকে আমরা ঈশার কবর জিয়ারত করতে যাব। শুধু ঈশার নয়, আমাদের পুরো পরিবারের সদস্যদের কবর জিয়ারত করতে যাব।" আয়েশা মেহরাবকে ছেড়ে দিয়ে নিজের কণ্ঠে বলে, "ঈশা, আমার আম্মু তো একটা নাম রাখতে হতো। আজকে যদি ও আমাদের মাঝে থাকতো, তো ওর নাম আমি ঈশা রাখতাম। তোর নামের সাথে মিল রেখে ওর নামটা রাখতাম। ঈশা, ভালো না?" ভাঙা কণ্ঠ শোনা যায় মেহরাবের। আনাসা মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাবের চোখ জোড়া ছলছল করছে। মেহরাব নিজের আপ্রাণ চেষ্টা করছে কান্না আটকানোর। আনাইসা মেহরাবকে আবারও জড়িয়ে ধরে। মেহরাব বলে, "ঘুম থেকে উঠে পড়লি কেন? শরীর ভালো লাগছে না? রেস্ট নিবি?" "আমার শরীর ভালো লাগছে না। আপনি আমাকে আগে কেন বলেননি যে আপনার
মায়েরও হার্ট অ্যাটাক হয়েছিল। আর কত কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রাখবেন। সে ছোট থেকে তো এসব কিছু সহ্য করে আসছেন। এত কেন চিন্তা করেন আপনি? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল পাখি? তুই ছাড়া আমার আর এই দুনিয়াতে কেই বা আছে? ওই জানালাগুলো কত খারাপ। ওরা আপনার স্বপ্নটাকেও পা দিয়ে পিষে দিয়েছে। আয়েশার কথা শুনে মেহরাব একটু চমকে যায়। আয়েশা কিভাবে এত কিছু জানলো? তার তো এত কিছু জানার কথা নয়। মেহরাব জিজ্ঞেস করে, "তুই কিভাবে জানলি?" "আপনি রুম থেকে বের হওয়ার পরেই আপনার পিছু, পিছু টর্চের সেলে যায়। আমি আপনার সব কথা শুনি। মানুষ এত খারাপ কেন?" বলতে থাকে আয়েশা। "আনা, আল্লাহ যা করেন সবার ভালোর জন্য করেন, মঙ্গলের জন্য করেন। আমি নিজের স্বপ্ন তো পূরণ করতে পারিনি, কিন্তু আল্লাহ এর থেকে ১০ গুণ বেশি কিছু আমাকে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, তোকে আমার জীবনে পাঠিয়েছে। এর থেকে বড় উপহার আর আমার কাছে কি আছে বলতো? জানিস, যখন আমার স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে টুকরো, টুকরো হয়ে গেল, তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। কিন্তু তখনই আমার তোর কথা মনে পড়ল। সেই সময় আমার মাথায় খালি একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল। আমাকে খাটতে হবে, প্রচুর খাটতে হবে। তোকে সেভ করতে হবে। আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে যেন তোর খেয়াল রাখতে পারি। তুই জানিস না, আমার জীবনে অনেক ঝড় এসেছে। অনেকবার হোঁচট খেয়ে নিচে পড়ে গিয়েছি। কিন্তু যখনই তোর কথা মনে পড়েছে তখনই নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছি। নিজের মনের অজান্তেই তুই আমার শক্তি হয়ে দাঁড়িয়েছিলি। তোকে খুব ঘৃণা করতাম আমি। কিন্তু জানতাম না সেটা আমার ঘৃণা ছিল না, বরং সেটা ছিল তোর প্রতি আমার বিশেষ ভালোবাসা। এই ভালোবাসার কোনো শেষ নেই। তখন না বুঝলেও এখন আমি বুঝতে পারি। তোকে ছাড়া আমি নিজের জীবনটা কল্পনাই করতে পারব না। আনাস এতক্ষণ মেহেরাবের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে চাইছিল মেহেরাবকে শাস্তি দিতে। কিন্তু সে কিভাবে এই লোকটাকে শাস্তি দিবে? মেহেরাব তো সেই ছোট থেকেই এত কষ্ট সহ্য করে এসেছে। মেহেরাব যা, যা করেছে তা তো সে নিজের ইচ্ছায় করেনি। এই লোকটাকে কষ্ট দিতে তো তার নিজের বুকই কেঁপে উঠবে। ঘুমাবি চল। এমন করলে চলবে? নিজের খেয়াল রাখতে হবে তোকে। আনাইসা মেহেরাবকে জড়িয়ে ধরে। আমি চায়না যাবো। চায়না কেন? ঘুরতে যাবি? আচ্ছা ঠিক আছে, কালকে আমি ২ টা টিকিট বুক করছি। না আমি একা যাবো। আয়েশার কথা শুনে মেহেরাব তাকে ছেড়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, "একা যাবি মানে? অসম্ভব। তুই ভাবলি কিভাবে আমি তোকে একা যেতে দেবো? তাও এত দূরে পাঠাবো? আমি তোকে ছাড়বো না। না আমি একা যাবো।" জেদি কণ্ঠ আয়েশার। "আনা জেদ করবি না। আমি তোকে কখনোই একা ছাড়বো না। আগে কখনো ছাড়িনি আর এখনো না। না, না, না। আমি যাবো। একা যাবো। একদম বাচ্চার মতো জেদ করবি না। বললাম না যে আমি তোকে একা ছাড়বো না। আপনাকে ছাড়তে হবে না। আমি একা চলে যাবো।" মেহেরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, "বেশ। আগেরবার তো মাইন্ড অ্যাটাক হয়েছে। এবার বুঝি আমি মরেই গেলে তুই শান্তি পাবি। তাই না?" মেহেরাবের কথা শুনে আনায়াসের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে মেহেরাবকে ছেড়ে দূরে সরে যায় না। কিন্তু মেহেরাব আবার বলে, "আচ্ছা, চিন্তা করিস না। তুই একাই যাস। তবে এটাই হয়তো আমাদের শেষ দেখা। হুম?" মেহেরাবের কথা শুনে আয়াশা কাঁপা, কাঁপা গলায় বলে, আপনি এসব কেন বলছেন? তুই যখন আমাকে থেকে পালিয়ে গিয়েছিলি ওই ৬ টা মাস আমার উপর ঠিক কি গেছে তুই জানিস? জানিস না। আর তো জানার কথাও নয়। টেনশনে আমি রাতে ঘুমাতে পারতাম না। খালি মনে হতো আমার ছোট না যদি কিছু হয়ে যায়। যাকে জন্ম থেকে নজরে, নজরে রেখেছি, যার গায়ে কোনো আঁচড় আনতে দিইনি, যার উপর কোনো ছেলের না খারাপ নজর ফেলতে দিইনি। সবসময় যাকে ছোট বাচ্চাদের মতো আগলে রেখেছি, সে মেয়েটা আমার থেকে হারিয়ে গিয়েছে। তুই জানিস আমি তোকে কোথায়, কোথায় না খুঁজেছি। প্রত্যেকটা দিন আমি ধুকে, ধুকে মরেছি। কিছু জানিস না তুই। বাদ দে। কালকে আমি তোর থেকে ফ্লাইটের টিকিট বুক করে দেব।" বলেই মীরা বেডের দিকে এগিয়ে যায়। তখনই আয়েশা তার হাত ধরে মাথা নিচু করে বলে, "রাগ করেছেন আমার উপর?" মীরা নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর স্বরে বলে, "আমি যা করি তোর তো দেখি। পারমিশন তো দিয়েই দিয়েছি। এখন রাগ করি বা মরে যা, তাতে তোর কি আদৌ কিছু যায় আসে?" আয়েশা মেহরাবের সামনে এসে দাঁড়ায়। এরপর মেহরাবকে আবার জড়িয়ে ধরে বলে, "আচ্ছা ঠিক আছে। আমি আপনার সাথেই যাবো। এখন প্লিজ রাগ করে থাকবেন না আমার উপর।" মেহরাব আলতো হেসে আবার গভীর স্বরে বলে, "ছাড় আমাকে। আমি গিয়ে কি করব? তুই একাই যা না। আমি না হয় নাই গেলাম। এখন তো তুই আমার থেকে বেশি বড় হয়ে গিয়েছিস। আমাকে কি আর তোর লাগে?" মেহরাব ভালো করে জানে আয়েশা যা জেদি মেয়ে, তাতে সোজা কথায় সে মেহরাবের সাথে যেতে রাজি হবে না। আর মেহরাব কখনোই তার আনেকে একা ছাড়বে না। তাই তো এসব বলছে। আনাসেকে রাজি করানো যেন সে মেহরাবকে নিয়ে যায়। "ছাড় আমাকে। আমি যাবো না তোর সাথে। তুই একা যাস। আমি কি না হয় টেনশন করব, মরে যাবো, তাতে তোর কি হবে?" "না, না, আমি যাবো। তবে আপনাকে নিয়ে যাবো। একা, একা যাবো না। আপনাকে একা রেখে গেলে আপনি অনেক টেনশন করবেন। আর আপনার শরীর একদমই ভালো না। এতে আরো খারাপ হয়ে যাবে।" নীরব এবার আয়েশাকে জড়িয়ে ধরে আলতো মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, "ঠিক আছে,
আমি তাহলে সব ব্যবস্থা করে ফেলেছি। এমনি তো আমাকে যেতেই হতো। একটা নতুন ডিল সাইন করতে হবে। এতদিন টেনশনে ছিলাম যে তোকে একা রেখে যাবো কিভাবে। ভালোই হলো একসাথে ঘুরেও আসবো। আচ্ছা, তাহলে আমি ভাইয়াকে বারণ করে দিচ্ছি টিকিট বুক করতে। হুম। এরপর মেহেরাব আর আনাসও উঁচু করে নেয়। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আনাস আর মেহেরাব জায়নামাজ বিছিয়ে একসাথে ফজরের নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে আনাস মোনাজাতে বসে আল্লাহর দরবারে হাত তোলে। আয়েশা নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। বাবাকে কখনো চোখে দেখেনি, কিন্তু মাকে তো দেখেছে। ভেবেছিল নাভিদ আর নাবিলকে শাস্তি দিয়ে নিজের মাকে ওদের হাত থেকে বাঁচিয়ে আনবে, কিন্তু আমরা সবসময় যা ভাবি সেটা হয় না। আয়েশার ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের মেয়েটাকেও বাঁচাতে পারল না। মোনাজাতে শেষ করে চোখের পানি মুছে আয়েশা উঠে দাঁড়ায়। আজকে আর কোরআন তিলাওয়াত করবে না। এখন ফজরের সময় তার আর মেহরাবের রুটিন। একসাথে ফজর নামাজ আদায় করে আয়েশা মেহরাবকে কোরআন তিলাওয়াত করতে শেখায়। মেহরাবও নামাজ শেষ করে মোনাজাত করে উঠে দাঁড়ায়। আয়েশা এতক্ষণ বেরিয়ে গিয়ে শুয়ে পড়েছে। মেহরাব উঠে তার কাছে যায়, মাথায় হাত রেখে বলে, "আনা, আজকে কোরআন তিলাওয়াত করবি না?" আয়েশা নরম কণ্ঠে বলে, "না, আজকে ভালো লাগছে না।" "আচ্ছা, তাহলে ঘুমা। তোর ঘুমের খুব অনিয়ম হচ্ছে, শরীরটা খারাপ করবে।" হুম। ফাইজা চিৎকার করে বলছে, "এ কে? আমাকে এখানে কেন আটকে রেখেছে, হ্যাঁ? সামনে আয়। আমার দেখতে চাই তুই কে? কত বড় কলিজা তোর! আমাকে এখানে আটকে রাখিস। আমাকে ছেড়ে দে, না হলে তোদের কপালে অনেক দুঃখ আছে।" অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। ফাইজা হাত চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রয়েছে। হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। ফাইজা আবার বলে তেজি কণ্ঠে, আমাকে ছেড়ে দে। একবার খালি ছাড়া পাই, তারপর তোদেরকে দেখে নেব।" অপর পাশ থেকে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মেয়েটি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না ফাইজাকে, কিন্তু একটা ছায়া দেখতে পাচ্ছে সে। মেয়েটি হাসতে হাসতে বলে, "হুম, এত সহজে তো তোকে ছাড়ব না। আর কি বলছিস? তুই ছাড়া পেলে আমাকে দেখে নিবি? আরে, তোর এখানে কেই বা আছে যে তোকে বাঁচাবে? তোর বাবা, চাচা, কেউ তো নেই।" বলেই মেয়েটি হাসতে থাকে। মেয়েটিকে হাসতে দেখে ফাইজা বলে, "আমার বাবা চাচা না থাকলেই বা কি? আমার ভাই আছে তো। ও যদি একবার জানতে পারে যে তুই আমাকে এখানে বন্দি করে রেখেছিস, আমার উপর টর্চার করছিস, তাহলে তোদেরকে আমার ভাইয়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর ভাইয়ের কোনো ক্ষমতাই নেই আমাদের লিটারের কোনো ক্ষতি করার। খালি একবার উনি আসুক, তারপর তোর কি অবস্থা করি খালি দেখবি।" ফাইজা চুপ করে থাকে। তারপর বলে, "এবার আমি বুঝেছি কে তোদের লিটার। মীরা, তাই না? ওই আমাকে এখানে নিয়ে এসেছে। এবার আমি বুঝেছি। কিন্তু ওর তো আমার খোঁজ পাওয়ার কথা নয়। চাচা আমাকে যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে কারোরই খোঁজ পাওয়ার কথা নয়। তাহলে লিডার আসলেই দেখতে পাবি। তার থেকে না হয় জেনে নিস কিভাবে তিনি তোর খোঁজ পেয়েছে কেমন?" একটা হাসি দিয়ে মেয়েটি রুমটা বন্ধ করে বেরিয়ে যায়। এরপর কাউকে একটা কল লাগায়। কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ হয়। "হ্যাঁ লিডার, ওই মেয়েকে তুলে নিয়ে এসেছি। ভালো, ভালো। ভালোমতো আপ্যায়ন করো। আমি আসলে আসল খেলা শুরু হবে। ওকে, তাহলে আসুন।" পাকা হাসে মেয়েটি। কল কেটে দেয়। ফাইজা সামনে এসে দাঁড়ায় আর চেয়ারে থাকা সুইচটা অন করে দেয়। সুইচটা অন করতে হালকা শক লাগা শুরু করে। ফাইজা চিৎকার করে ওঠে, "বন্ধ করো, বন্ধ করো। তাড়াতাড়ি ওটা বন্ধ করো।" বলতে বলতে ফাইজা নিজের জ্ঞান হারায়। মেয়েটি সুইচ অফ করে রুমের দরজায় তালা মেরে বের হয়ে যায়। যতদিন না তার লিডার আসে ততদিন ফাইজাকে এভাবে শক দিতে হবে। যখন তার লিডার চলে আসবে তখন ফাইজার একটা ব্যবস্থা করবে সে। মেহেরাব অনেকক্ষণ আগেই বের হয়ে গিয়েছে। আজকে তাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আছে। তাই আনাশা এখন রেডি হচ্ছে। মেহেরাব ২ দিন আগে তাকে একটা ফোন কিনে দিয়েছে, কিন্তু মেহেরাব তো আর জানে না যে আনাশার কাছে আগে থেকে একটা ফোন আছে। আনাশা বারণ করেছিল, কিন্তু মেহেরাবই জোর করে কিনে দিয়েছে। ফোনে মেহেরাব নিজের নম্বরও সেভ করে দিয়েছে। আনাশা শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের ওপর রাখা হেয়ার ড্রায়ারটা নিয়ে চুল শুকাতে শুরু করে। তার এই ঘন হাঁটু অব্দি লম্বা চুলগুলো শুকাতে তার নিজেরই খুব বিরক্ত লাগছে। তবে মেহেরাব একদমই বিরক্ত লাগে না। বরং তার ভালো লাগে। প্রায় সময় মেহেরাবই তার চুলগুলো নিজের হাতে সযত্নে শুকিয়ে দেয়, আঁচড়ে দেয়। আজকে মেহেরাব একটু তাড়া ছিল দেখে আনাসা চুলগুলো শুকিয়ে নিতে পারেনি। আনাসা চুল শুকাতে শেষ করতে কোনরকম আঁচড়ে নেয়। চুল আঁচড়াতে গিয়ে তার হাত ব্যথা করছে। শেষে বিরক্ত করে চিরুনিগুলো শক্ত করে ড্রেসিং টেবিলের উপর রেখে বেডের উপর গিয়ে পড়ে। আনায়াসা চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে। তখন দরজায় টোকা পড়ে। আনায়াসা চোখ খুলে দরজার কাছে তাকাতেই দেখতে পায় জাহিদ ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। "ভাইয়া, তুমি ভেতরে এসো।" জাহিদ ভেতরে এসে কাউচের উপর বসে। আনায়াসা জাহিদের পাশে গিয়ে বসে। জাহিদ বলে, "নে ল্যাপটপ। কিছু ইম্পোর্ট দেওয়ার আছে। যাওয়ার আগে দেখে নিস সব ঠিক আছে কিনা।" "আচ্ছা, আমি দেখে নিতে পারবো।"
আর স্লাইডগুলো সব ঠিক আছে? সাজিয়ে দিয়েছো তো? হুম, সবই ঠিক আছে। একটা কথা ছিল। বলো। রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। মেহেরাব জানতে পারবে না? সমস্যা নেই। আমি ওনাকে বলে আমাদের রুমের সিসিটিভি ক্যামেরাটা খুলে নিয়েছি। ও একা যাওয়ার কথা ছিল। এখন তো দোকা যাচ্ছিস। কি বলব বলো? তোমার ভাইকে তো চেনোই। ও কেমন? আমি জেদ করলে উনি তার উপরে জেদ করবে। অন্য সময় হলে আমাকে সাথে নিতে পারত না। কিন্তু এখন উনার শরীরও ভালো নেই। এই সময় বেশি চাপ দিলে তখন হিতে বিপরীত হতে পারে। কিছু হয়েও যেতে পারে। তাই আর কিছু বললাম না। ও